শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা শেকরের কথা যদি বলি, শেকরের সন্ধানে, শেকরের জন্য মানুষ কোথা থেকে কোথায় আসে, শেকরের সন্ধানের জন্য এক দেশ থেকে আরেক দেশে আসে মানুষ, শেকরের সন্ধানের জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসে। এই কথাগুলো বলার পেছনে কারণ কে জানেন? আমার পেছনে যে জায়গাগুলো দেখছেন, এই এখানে বাঁশ যার দেখছেন, বাঁশ যার পরে বিশাল একটি দিঘি আছে। দিঘির পরে অনেক জায়গা, প্রায় 22 একরের উপরে জায়গা তাদের পূর্বপুরুষ রেখে গেছেন তারা ভোগ করার জন্য। কিন্তু আসল ঘটনা হচ্ছে যে তারা এই যে বর্তমান প্রজন্ম যারা আছে এখানে, এই প্রজন্ম কিন্তু গত 50 বছর যাবৎ এই 22 একরের উপরে জায়গা তারা ভোগ করতে পারেনি, তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া এই জায়গাটি। এই জায়গাগুলো কেন তারা এই 50 বছর ভোগ করতে পারেনি? এখানে আমরা ছোট্ট করে একটি কথা বলি যে এখানে একটি আইনি জটিলতা ছিল, মানে একটি এই জায়গার উপর মামলা ছিল এবং এই মামলাটি তারা মুখোমুখি করেছেন প্রায় 50 বছর। এই 50 বছর মামলা মুখোমুখি হয়ে এই কিছুদিন আগে তারা মামলায় জয়লাভ করে তারা তাদের পূর্বপুরুষের সম্পত্তি আইন অনুযায়ী তারা বুঝে পেয়েছেন। তো এই বিষয়টা একটি চমকপ্রদ বিষয়, একটি মানে লক্ষণীয় বিষয়। আমরা এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি এবং এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। এই সুনামগঞ্জ জেলার এই প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা, সেটা হচ্ছে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী একটি এলাকা, সেটা হচ্ছে শ্রীরামশী। এই ঐতিহ্যবাহী এলাকা শ্রীরামশীর যে আজকে যে ঐতিহ্যবাহী আরেকটি ঘটনা, সেটা মানে আমরা বলবো যে আপনারা শুনলে সত্যি অবাক হবেন। আমরা বাদী যারা ছিলেন তাদের বাড়িঘর দেখাবো এবং কতটুকু জায়গা সেটা তো বললামই যে 22 একরের উপরে এই জায়গা। এবং এই মামলার সাথে যারা ছিলেন মানে আইনজীবী হিসাবে মানে তারাও কথা বলবেন এবং যাদের পূর্বপুরুষ রেখে গেছেন এই সম্পত্তিগুলো, তাদের পরবর্তী যে প্রজন্ম, বর্তমান প্রজন্ম যারা, তারাও কথা বলবেন। তার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত যে এই এত জায়গা তারা 50 বছর কেন তারা বুক করতে পারেনি এবং একটি মামলার মানে 50 বছর কিভাবে চালাতে হয়েছে, কেন চালাতে এত মানে বছর লাগলো কেন এই মামলাতে। এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এবং চিন্তায় একটি জিনিস থাকে, সেটা হচ্ছে প্রজন্ম। হয়তোবা আজকের প্রতিবেদনটি থেকে অনেক শিক্ষণীয় বিষয় থাকতে পারে এবং একটি অনুকরণীয় বিষয় থাকতে পারে। তো এইসব নানা বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটি আমরা সাজিয়েছি এবং আমরা এই প্রতিবেদনে বিস্তারিত যা আছে সবগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা যে মামলার কথা বলছিলাম, আজ থেকে প্রায় 50 বছর আগের যে মামলা হয়েছিল, সেই মামলায় 52 জন বাদী ছিলেন এবং তার মধ্যে 1 নং বাদী যিনি ছিলেন এবং তিনি হলেন রেদওয়ানুল হক গং। তাদের বাড়িটি আপনারা দেখছেন। এই বাড়িতেই বসবাস করতেন যিনি মানে 1 নম্বর বাদী ছিলেন, বিশেষ করে রেদওয়ানুল হক গং। তারা এই বাড়িতেই বসবাস করতেন এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যিনি বাদী ছিলেন, 1 নম্বর বাদী ছিলেন, তিনি কিন্তু এখন পৃথিবীতে নেই। তিনি কিন্তু বেশ কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। সন্তানরা এই মামলাটি এতদিন চালিয়ে যাচ্ছেন এবং তারা এই মামলাটি চালিয়ে যাওয়ার মানে পর তারা এই কিছুদিন আগে এই মামলাটি তারা জয়লাভ করেছেন এবং তারা আইনের মাধ্যমে তারা তাদের যে 22 একরের উপরে জায়গাগুলো তো তারা কিন্তু দখলে পেয়েছেন এবং তারা এই জায়গাগুলো নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়টাও আমরা জানবো। জায়গাগুলো এখন তারা এখানে অনেক কাজকর্ম করছেন এবং তারা এই কাজকর্ম করে তারা কি করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখানে প্রথম বাদী যিনি, এই যে রেদওয়ানুল হক গং, উনারই আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে এখানে আইনজীবীরাও আছেন, পরবর্তীতে এই মামলাতে তারাও কিন্তু যুক্ত হয়েছেন। তো এরকম নানা মানে চমকপ্রদ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে আইনজীবী আছেন, বিশেষ করে এই যে 1 নং বাদী রেদওয়ানুল হক গং, তাদের আত্মীয় যিনি মানে আছেন, তিনিও আইনজীবী হিসাবে কাজ করছেন এবং এই যে 1 নং বাদী রেদওয়ানুল হক গংয়ের পুত্র, এই বিশেষ করে এই এমদাদুল হক টিপু, তিনিও কিন্তু যদিও যুক্তরাজ্যে থাকেন কিন্তু তারা কিন্তু তাদের পূর্বপুরুষের এই রেখে যাওয়া যে
সম্পত্তিগুলো সেগুলো রক্ষার্থে তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আজকে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এই এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং বিশেষ করে এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, বিশেষ করে আইনি প্রক্রিয়া কিভাবে মানে সম্পূর্ণ হলো। দর্শক, আপনারা এই যে লাল যে ঝান্ডাটা দেখছেন সেটা কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোর্টের রায়ে কিন্তু এখানে যে কিছুদিন আগে তারা এখানে তাদের এই যে 22 একরের উপরে জায়গা নির্ধারণ করে এরকম লাল ঝান্ডা মানে এখানে তারা নির্ধারণ করে দিয়েছেন এবং তারা এই জায়গাগুলো 50 বছর পর এই জায়গাগুলো তারা পেয়েছেন। 1995 সাল থেকে তিনি এই মামলার সাথে যুক্ত হয়েছেন একজন আইনজীবী হিসাবে। পাশাপাশি যে প্রথম বাদী এই মামলার তিনি হলেন এই রেদওয়ানুল হক গংয়ের নিকট আত্মীয় এবং পারিবারিক একজন অ্যাডভোকেটই আমরা বলতে পারি তাদের, যেহেতু তিনি মানে যে প্রথম বাদীর আপন ভাগিনা তিনি, তার আরেকটি পরিচয় এবং তার সবচেয়ে আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন সুনামগঞ্জ কোর্টের এবং মানে কী বলবো মানে সবার পরিচিত এবং খুবই বিজ্ঞ আইনজীবী হিসাবে তিনি কাজ করছেন। তিনি এই মামলায় দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। আমরা কথা বলবো অ্যাডভোকেট হুসেন আহমেদ ভাইয়ের সাথে। অ্যাডভোকেট হুসেন আহমেদ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে তিনি আসলে মামলায় যুক্ত হওয়ার পর থেকে মানে কিভাবে এই মামলাটি গত 50 বছর মানে এই মামলার বয়স কেন হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতই মামলার বিষয়ে আমরা জানবো এবং কিভাবে তারা এই জায়গাগুলো পেলেন। আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এখানে এই মানে কোর্টের আদেশে এখানে আমরা দেখছি যে এখানে জায়গাগুলো মানে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বিস্তারিত সব কিছু আমরা অ্যাডভোকেট হুসেন আহমেদের কাছ থেকে আমরা আসলে এই মামলাটা 1975 সালে রুজু হয় এবং এই মামলা আর্জি করেছিলেন সিলেটের প্রবীণতম আইনজীবী রাধাকান্ত বাবু, যিনি অত্যন্ত সিভিল এক্সপার্ট ছিলেন। আর আপনারা জানেন এই মামলায় প্রতিদ্বন্দ্বিতাও করেছেন সিলেটের আরও খ্যাতিমান আইনজীবী বাবু জিতেন্দ্র নারায়ণ দেব। ওনাদের সময় সে মামলাটা শুরু হয়। পরবর্তীতে সুনামগঞ্জের আজিজুল বাড়ি এবং আজাদ বখত, আব্দুর রইস অ্যাডভোকেট, ওনারা এই মামলা পরিচালনা করেছেন। তৎপর আবু হাসান আবদুল্লাহ, সিলেটের অত্যন্ত খ্যাতিমান আইনজীবী, ওনারা মামলাটা পরিচালনা করেছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের কেউ কিন্তু আজ বেঁচে নেই। তারা এই মামলা পরিচালনা করে আজকে যে চূড়ান্ত পর্যায়ে যখন আমরা সম্পৃক্ত হতে পেরেছি। তো আমি যেহেতু রেদওয়ানুল হক যিনি 1 নম্বর বাদী, তিনি আমার মামা, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমার সৌভাগ্য এবং সুযোগ হয়েছিল তার সাথে ঢাকাতে যাওয়ার, সুনামগঞ্জে যাওয়ার বা বাড়িতে যখন স্কুলে পড়ি সে সময়ও তার মানে কাগজগুলো আমাকে পড়ার সুযোগ দিতেন। সে থেকে আমি কিছুটা এই মামলা সম্পর্কে অবগত হই। তো আজকে এই মামলার চূড়ান্ত দখলদারি পাওয়ার পরে আমরা আসছি এখানে। তো এখানে আমি প্রথমেই বলছি এটা একটা সত্য বাটুয়ারা মামলা। এই টোটাল সম্পত্তিটা ছিল আকুব খা তালুকের। এই আকুব খা তালুকের দাবিদার ছিলেন আমরা বাদীগণের পূর্ববর্তীগণ, ওনারা মালিক ছিলেন এই তালুকের। কিন্তু এই যে বিবাদী যিনি বাহাদুর খা এবং যারা ছিলেন গৈর, তারা কিন্তু বলতেন যে তারা এই তালুকের আকুব খা তালুকের একক মালিক। এবং ওনারা এই যে যেটা দিঘি দেখছেন বা এই যে বাড়ি বা বিভিন্ন জায়গাতে যখন এই আমার বাদীরা রেদওয়ানুল হক গৈর তার বংশের যারা ছিলেন ওনাদেরকে অনেক সময় হেয় প্রতিপন্ন করতেন, দখলে বাধা দিতেন এবং যে কারণে এই মামলার উদ্ভব হয়। এই মামলা 75 সালে হওয়ার আগে 74 সালে কয়েকটা ফৌজদারি মামলাও হয় এবং প্রতিটা মামলায়ও কিন্তু রেদওয়ানুল হক গৈর 1 নম্বর আসামি হিসাবে ছিলেন। তো তিনি প্রত্যেকটা মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন। পরবর্তীতে এই দেওয়ানি মামলা করার পরে ওটা প্রথমে সুনামগঞ্জ জজ কোর্ট ছিল, সিলেটের জজ কোর্ট ছিল। সে সিলেট জজ কোর্টে এটা সাব জজ প্রথম আদালতে 134/1975 মামলা নম্বরভুক্ত হয়ে এটা বিচার কার্য আরম্ভ হয়। পরবর্তীতে এটা সুনামগঞ্জে ডিস্ট্রিক্ট হওয়ার পরে সুনামগঞ্জে যায়। সেখানে 1985 সত্য বাটুয়ারা হিসাবে মামলাটা বিচার কার্য শুরু হয় এবং এই 85 মোকদ্দমায় এই মামলার 1993 ইংরেজি সালে একটা রায় হয় বাদীর পক্ষে, অর্থাৎ রেদওয়ানুল হক গৈর বাদীগণের পক্ষে রায় হয়। এই টোটাল প্রপার্টির
আহ, যে অংশীদার যারা ছিলেন তার মধ্যে দখলকার ছিলেন 13 জন ব্যক্তি যারা ছিলেন। এই দখলকারদের মধ্যে বাদীগণের পূর্ববর্তী 9 জন এবং বিবাদীগণের পূর্ববর্তী 2 জন এবং অন্য আরও 2 জন ছিলেন যারা হিন্দু মালিক ছিলেন। তো ওনারা এই জায়গাটা বিক্রি করেছিলেন। এই বিক্রয় নিয়ে কিন্তু আমরা বাদী এবং বিবাদী উভয় পক্ষই দাবিদার ছিলেন। তো পরবর্তীতে এই এই খরিদা অংশ বাদে মাননীয় আদালত 9 অংশ, যেটা 13 ভাগের 9 অংশ বাদীদের পক্ষে দেন এবং 2 অংশ বিবাদীদের পক্ষে দেন, সেটা প্রমাণিত হয়েছিল। আর এই 2 অংশটা যারা কিনেছিলেন তাদের পক্ষে, বিবাদীগণের পক্ষে সেটা দেওয়া হয়েছে। তাহলে এই সিংহভাগ যে 9 অংশ, সেটা সেই 9 অংশে টোটাল প্রপার্টি ছিল প্রায় 34 একর। এই 34 একরের মধ্যে সরজমিনে জায়গার অংশ প্রায় 2-3 একরের মতো কম হয়েছিল, যে কারণে কমিশনার এখান থেকে 22 একর 72 পয়েন্ট জায়গা সেটা বাদীগণকে দখল বুঝিয়ে দিয়েছেন এই সত্যজারি 1/2007 মোকদ্দমার মাধ্যমে গত 20 তারিখ এই মাসের। এখানে বলতেই হয় এই 50টা বছর কিভাবে আমরা অতিক্রম করলাম। এখানে প্রথমে যেটা বলছি যে 93 সালে প্রথম যে রায়টা হয়, বিচারিক আদালত সুনামগঞ্জের সাবজজ আদালত সে রায়টা দেন। সেই সাবজজ আদালতের সেই রায়ের বিরুদ্ধে কিন্তু বাদীরা আপিল করেন। সেটা সেই আপিলটা ছিল 4/1994 আপিল নম্বর। সেই সত্য আপিলটা ওনারা করেছিলেন, জেলা জজ আদালত ওনাদের আপিলটা মঞ্জুর করেন। এই মঞ্জুর আদেশের বিরুদ্ধে আমরা বাদী আমার রেদওয়ানুল হক, উনি মহামান্য হাইকোর্টে সিভিল ডিভিশন করেন। সেটা 778 ইংরেজি। সেই সিভিল পিটিশনে প্রতিদ্বন্দ্বিতামূলক বাদীপক্ষের পক্ষে রায় হয়, অর্থাৎ সত্য আপিল যেটা বিবাদীরা করেছিল সেটা খারিজ হয়, মূল রায়টা বহাল থাকে। পরবর্তীতে বিবাদীরা মানে এই যে আব্দুল মতিন খাঁ গৈর বিবাদীরা ওনারা এই রায়ের বিরুদ্ধে সন্তুষ্ট না হয়ে হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সন্তুষ্ট না হয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করেন। ওনাদের সেই লিভ টু আপিলটা উভয় পক্ষে শুনানি হয়, প্রতিদ্বন্দ্বিতা হয় এবং এবং সেই লিভ টু আপিল নম্বর 492/2003 হিসাবে সেটা সুপ্রিম কোর্টে এটা পুরা বেঞ্চ এটা শুনেন। সেই সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এটা শুনানি হওয়ার পরে এটা রায় হয় বাদীগণের পক্ষে, অর্থাৎ বিবাদীগণ যে সিভিল লিভ টু আপিল করছিলেন সেই লিভ টু আপিলটা ওনাদের খারিজ হয়। পরবর্তীতে আমরা যখন এই চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ আদালত থেকে এটা রায় হওয়ার পরে এই দখলদারি পাওয়ার জন্য যখন আমরা চূড়ান্ত ডিগ্রির জন্য আমরা আদালতে প্রার্থনা করলাম, কমিশন চাইলাম এবং সেই প্রার্থনা মঞ্জুর হয়ে কমিশনার যখন সাহাম লিস্ট করলেন, ম্যাপ করলেন ইত্যাদি কমিশনের যাবতীয় কার্য করলেন, তখন ওই সময় সেটা আমাদের জগন্নাথপুর থানারও না, এই বালাগঞ্জে বিভিন্ন জায়গার ওনারা একটা মামলা করলেন যে ওনারা এই মামলার মানে আবশ্যকীয় পক্ষ ছিলেন, তাদেরকে পক্ষ করা হয় নাই। তো ওনারা পক্ষ হওয়ার জন্য মূল মামলায় দরখাস্ত দিলেন, আদালত তাদের সেই প্রস্তাবটা নামঞ্জুর করলেন। ওনারা জজ কোর্টে এই রিভিশন করলেন, জজ কোর্ট সেই রিভিশনটা মঞ্জুর করলেন। ওনাদের সেই রিভিশনের বিরুদ্ধে আমরা হাইকোর্টে, বাদীপক্ষ হাইকোর্টে গেলেন, হাইকোর্ট মানে আমাদেরটা মঞ্জুর করলেন, তাদের সেই রিভিশনটা খারিজ করে দিলেন, অর্থাৎ মূল রায়টা আবার বহাল হলো। পরবর্তীতে ওনারা লিভ টু আপিল করলেন, সুপ্রিম কোর্টে আবার গেলেন, সুপ্রিম কোর্টে এটা সেকেন্ড টাইম আবার লিভ টু আপিল হলো এই বিষয়ে। এটা অনেক দিন সময় গিয়েছে, ওইখানে আবার ওনাদের সেই লিভ টু আপিলটা খারিজ হয়ে যায়, অর্থাৎ বাদীপক্ষের রায়টা বহাল থাকে। এরপর আবার যখন আমরা লিভ টু বহাল থাকার পরে আবার আমরা কমিশন কার্য বাদীপক্ষ থেকে আবেদন করা হলো কোর্টে, যথারীতি চূড়ান্ত ডিগ্রি হয়ে গেল ইতিমধ্যে এবং চূড়ান্ত ডিগ্রি অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়ার জন্য দখল দিয়ে পরোয়ানা দাখিল করা হলো। এই পর্যায়ে আসার পরে যখন এই মামলাটা চলছিল, জারি মামলা করলেন রেদওয়ানুল হক, উনি 2007-এ সত্যজারি মামলা করলেন। সেই সত্যজারি মামলা করার পরে উনি এই মামলাটা নিজেই উনি যখন খুব দৌড়াদৌড়ি করতেছিলেন তখন তিনি অনেকটা অসুস্থ ছিলেন। এই 2007 সালে উনি অনেকটা অসুস্থ থাকার মধ্যে উনি যখন বারবার জগন্নাথপুরে গিয়েছিলেন, চাচ্ছিলেন যে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে, কিন্তু দেখা গেল যে না, আমাদের বাদীদের মধ্যেই একজন অত্যন্ত মানে পরিতাপের বিষয় সেটা বলবো, আমাদের এই আত্মীয় যারা 52 নম্বর বাদী ছিলেন তাদের বাবা এবং তাদের বাবার স্থলবর্তী হিসাবে ওনারা পক্ষ হয়েছিলেন। পরবর্তীতে ওনারা এই টোটাল মামলার ডিক্রিটা
বাতিল করার জন্য এবং কমিশনের প্রতিবেদন বাতিল করার জন্য ওনারা একটা সত্য আপিল মামলা করলেন সুনামগঞ্জে। এই সত্য আপিলটা ছিল 120/2007। সেই সত্য আপিলে ওনারা করার পরে এই সত্য আপিলটা ওনাদের আপিলটা জজ কোর্ট মঞ্জুর করে নেন। আমরা ওইটার এগেনস্টে আবার সিভিল রিভিশন করি হাইকোর্টে যাওয়ার পরে ওনাদের ওইটা খারিজ করে দেয় আদালত, অর্থাৎ আমাদের বাদীপক্ষের যে প্রার্থিত যে রায়টা ছিল সেটা বহাল থাকে। পরবর্তীতে ওনারা আবার ওইটার এগেনস্টে ওনারা আবার লিভ টু আপিল একটা পিটিশন সাবমিট করেন মহামান্য সুপ্রিম কোর্টে। মহামান্য সুপ্রিম কোর্টে ওনারা যখন এটা করলেন 149/2021 সেই সিভিল মিস আপিল ওনারা করার পরে সেটা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটা খারিজ হলো। এই খারিজ আদেশ হওয়ার পরে ওনারা আবার রেস্টোর পিটিশন করলেন 12/6/2023 ইংরেজিতে একটা করলেন। এটাও শুনানি অন্তে 12/6/2023 ইংরেজি তারিখে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের পাঁচজন মাননীয় বিচারপতি, বাংলাদেশের মাননীয় বিচারপতিগণ যারা সর্বোচ্চ আদালতে বসছিলেন, ওনারা সবাই শুনেছেন এবং ওনাদের সেই পিটিশনটা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ সর্বোচ্চ আদালতে জনাব লালাউর রহমান গয়ড ওনাদের যে আবেদনগুলো ছিল আদালত চূড়ান্তভাবে এটা নিষ্পত্তি করে দেন। পরবর্তীতে আমরা আবারও সত্যজারি মামলার 1/2007 আসলাম এবং আমরা প্রার্থনা করলাম যেন এই দখলটা বুঝিয়ে দেন মাননীয় আদালত। এবং সে প্রেক্ষিতে গত 20 তারিখ, 20 তারিখ, এই মাসের 20 তারিখ এখানে নাজির সাহেব আসলেন, তার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশরাও ছিলেন এবং তারা মানে এই বাদী এবং বিবাদীরাও ছিলেন অনেকেই। তারপরে এই গ্রামের মান্যবর অনেক ব্যক্তিরা ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সুনামধন্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনেক মানুষের উপস্থিতিতে ওনারা এই দখলটা আমাদেরকে বাদীদেরকে সমঝিয়ে দেন এবং অত্যন্ত আনন্দের বিষয় যে সেই পুরো কার্যক্রম ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। আইনি প্রক্রিয়াটা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ, কেউ কোনো বাধা দেয়নি, সবাই এটা মেনে নিয়েই এই কাজটা করেছেন। যে কারণে আমরা শুধু আমরা বাদীরা খুশি, আমরা সব বাদীদের আমরা এই টোটাল এই কার্যক্রমে সকল বাদীগণের সহযোগিতা ছিল। যদিও আমার মামার জনাব রেদওয়ানুল হক মামলাটা পরিচালনা করেছেন, আমি বলবো সবার সহযোগিতা ছিল এবং সবার সহযোগিতার কারণেই এটা অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। ইভেন বিবাদীরাও কিন্তু সে সম্মানও দিয়েছে। জনাব এই যে আমরা যেখানে বসে আছি এটা মানে খারবাড়ি যেটা বলি, ওনারাও কিন্তু অনেক সম্মান দিয়েছে। আমরা দেখলাম যে ওনারাও কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের এই ধরনের জারি কার্যক্রম কিন্তু ওনারা করে নাই। তো আমি বলবো যে বাদী বিবাদীর সবার মধ্যে অত্যন্ত সুসম্পর্ক, পারিবারিকভাবে, যেটা আমার মামার সময়ও ছিল, তার আগেও ছিল, এখনকার জেনারেশন যেটা যে আমার কাজিন যে টিপু বা তার ভাই সহোদর ভাই বোন যারা, সবার মধ্যে চমৎকার সম্পর্ক। এখানে বাদী বিবাদীদের মধ্যে কোনো ধরনের কোনো বিরোধ বা কোনো ধরনের কি বলবো যে খারাপ সম্পর্ক নেই। জানেন বাটুয়ারা মামলাটা হচ্ছে আইনের সবচেয়ে কঠিনতম এবং কি বলবো অনেক দীর্ঘমেয়াদী একটা মামলা। এ ধরনের মামলার নজির এভাবে যে 50 বছর আরও বেশিও সময় নিতে হয়। এটা আদালত কিন্তু মানে আদালতের বিভিন্ন স্তর তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য বারবার সুযোগ দেওয়া হয়। কারো যদি কোনো লেগিন থাকে, কোনো কিছু বলার থাকে, আদালত সুযোগ দেন। আপনি দেখবেন এই মামলায় প্রতিটা স্তরে আদালত সহযোগিতা করেছে, অর্থাৎ যে বক্তব্য নিয়ে আসছেন আদালত তাকে সে সুযোগটা দিয়েছে এবং সর্বশেষে যখন আর কিছু করার থাকবে না, আর কোনো সুযোগ থাকবে না, তখন এটা চূড়ান্ত হয়। তো এই মামলায় তাই হয়েছে। এটা যেহেতু এটা বাটুয়ারা মামলা অনেক দীর্ঘমেয়াদী হয়েছে এবং সকল স্তর অতিক্রম করে আর কোনো কিছু থাকার নাই, সে কারণে আইনের মধ্যে আমার জানা মতো আর কোনো স্তর বাকি ছিল না। কি নজির সৃষ্টি হলো? এটা একটা এই যে বললাম, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এবং এটাই নজির যে লেগে থাকলে যে সফলতা আসে। যেটা যে আমার মামা রেদওয়ানুল হক, যেটা তার যে স্বপ্ন ছিল, তিনি এই সম্পদের জন্য কিন্তু তিনি কিন্তু এত লড়াই করেন নাই। তার একটা পারিবারিক মর্যাদার একটা বিষয় এখানের মধ্যে আসছিল এবং উনি লড়ে গিয়েছিলেন। আমি আগেই বলেছি যে তাকে সবাই সহযোগিতা করেছেন এবং তার সেই সহযোগিতার মাধ্যমে তিনি সফলতা এনেছেন। এবং এটা আমরা যে কোনো আইনি কাজে যদি আমরা সততা থাকে, আমরা যদি আইনি কাজের মধ্যে যদি আমরা ডকুমেন্টস ভালো থাকে, আমরা যে জয় হতে পারে, সফলতা আসতে পারে, সেটা এই মামলায় প্রমাণিত হয়েছে।
দর্শক, এখন আমরা যার সাথে কথা বলবো তিনি খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই প্রতিবেদনে। গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মামলার প্রথম বাদী যিনি, এই যে বিশেষ করে রেদওয়ানুল হক, তার সুযোগ্য উত্তরসূরি তার ছেলে, তিনি এখন কথা বলবেন। এবং এই মামলা যখন তার আব্বা শুরু করেছিলেন তখন তার বয়স ছিল 4 বছর, এবং তার অনুভূতিটা জানবো যে তার 4 বছর বয়সে তার বাবা যে মামলাটি শুরু করেছিলেন, এবং যদিও মানে এই মামলাটির রায় এবং এই যে 22 একরের উপরে জায়গা তারা পেয়েছেন, কিন্তু এই অবস্থায় এখন বর্তমানে পৃথিবীতে তার বাবা এখন বেঁচে নেই। কিন্তু বাবার সুযোগ্য উত্তরসূরি হিসাবে যে সন্তানরা রেখে গেছেন তারা কিন্তু এই জায়গাগুলো তারা এই কিছুদিন আগে আইনের মাধ্যমে তারা এই জায়গাগুলো পেয়েছেন। আমরা এখন কথা বলবো এমদাদুল হক টিপু, যিনি এই মামলার প্রথম বাদী, যিনি এই যে রেদওয়ানুল হক তার সুযোগ্য ছেলে। আমরা টিপু ভাইয়ের সাথে কথা বলি, টিপু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আমরা জানি। কবে থেকে আপনার এই মামলার বিষয়ে আপনি বুঝতে শিখে জেনেছেন? আপনার ভাইরা আছেন, আপনার আত্মীয় স্বজনরা আছেন, সবাই এই মামলার প্রতি আপনারা মানে মানে কাজ শুরু করলেন? আমি যখন ছোট ছিলাম আমার বাবা 1975-এ মামলাটি শুরু করেন এবং আমার মনে হয় ক্লাস 6-7-এ আমি প্রথম এই মামলার সাথে জড়িত হই। বিকজ আমার বাবা যদিও বেশিরভাগ সময় বিদেশে থাকতেন, তখন আমাদের যে উকিল সাহেব ছিলেন, আমাদের ওয়ান অফ আওয়ার আঙ্কল এমপি সাহেব, রইসমি এমপি সাহেব, তো আমি মাঝে মধ্যে এই কেসের তারিখ আসলে আমি ওনার বাসায় সুনামগঞ্জে যাইতাম। তখন আমি মনে হয় ক্লাস 6-7-এ পড়ি। ওই থেকে আমি মামলার সাথে জড়িত হই ধীরে ধীরে। তারপরে আমি যখন বিদেশে যাই তখন আমার বাবা মানে মোরলেস রিটায়ার্ড হয়ে যান। তখন আমি আর্থিক মামলার যে আর্থিক সহযোগিতা আমি সবসময় আমার বাবাকে করেছি এই মামলার ব্যাপারে। এই মামলাটা মূলত আমার বাবা সম্পত্তির জন্য করেনি। উনি এটা একটা প্রেস্টিজের লড়াই ছিল। আমার ইতিপূর্বে আমার কাজিন অ্যাডভোকেট হোসেন আহমদ সাহেব এই সম্বন্ধে বলেছেন, আমি আর আমার সময় এইসব নিয়ে নষ্ট করব না। আমি মেইন পয়েন্টগুলো আসি। এই আমার বাবা যে জিনিসটা উনি চেয়েছিল প্রুভ করতে, এটা উনি জীবিত থাকা অবস্থায় এটার রেজাল্টটা পেয়ে গেছেন উনি। আনফর্চুনেটলি আমাদের বাদীপক্ষের আমারও পাশের বাড়ির চাচা লালাউর রহমান সাহেব পার্সোনাল একটা বিবাদের কারণে আমাদের এই মামলার এগেনস্টে উনি আপিল করে এটার 14-15 বছর লম্বা করায় আমার বাবা এই জায়গা দখলদারিটা দেখে যেতে পারেননি। কিন্তু আমরা এইটা লড়াই হাত তুলে বসিনি, আমরা এটা লড়াই চালিয়ে গেছি এবং আমার সাথে আমার গ্রামবাসীর সবাই আমাকে সহযোগিতা করছেন। সবাই বলছেন তোমার যখন যেটা দরকার আমাদের বইলো, আমরা তোমাকে সাহায্য করব। আমি যদিও কারো মানে ফাইন্যান্সিয়াল সহযোগিতা লাগেনি, আল্লাহ আমার এই অবস্থানে রাখছে যে আমি নিজেই এটা ম্যানেজ করতে পারছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করছি। গত 20 তারিখে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ম্যাজিস্ট্রেট সহ নাজির সহ সবাই এসে আমাদের এই 22 একর 72 পয়েন্ট জায়গা আমাদের সবাইকে সমঝিয়ে দিচ্ছেন। আমি এই জায়গাটা অনেকে মনে করে আমি হয়তো একা বুক করার জন্য এইসব করতেছি। আমার বাবার স্বপ্ন এই জায়গা সম্পত্তি বুক করার জন্য ছিল না, এইটাই প্রতিষ্ঠা করার জন্য যে উনার ফ্যামিলি, উনার ফ্যামিলির যে মিরাস্তারের ফ্যামিলি ওইটা উনি স্টাবলিশ করে গেছেন। তো আমি সবাইকে এই জিনিসটাই বলতে চাচ্ছি, আমাদের গ্রামবাসীর বা আমার যে আত্মীয় স্বজন এবং আমার যে পাশের বাড়ির সবাই, আপনারা সবাই আসুন, আমরা একসাথে কাজ করি। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘিটা, এই দিঘিটাকে আরও এখানে আরও অনেক জায়গা জমিন আছে, আমরা এইগুলা দিয়ে ভালো কিছু করি। আমার বাবার স্বপ্ন ছিল গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং গ্রামের গরিব দুঃখী মানুষদের সাহায্য করা। এই উদ্দেশ্য নিয়েই আমরা ভাই বোন আমরা সবাই মিলে রুফিয়া রেদওয়ান ট্রাস্ট নামে আমরা একটা ট্রাস্ট গঠন করছি। আমার গ্রামের সবাই জানেন যে আমার বাবা মারা যাওয়ার পর থেকে 2010 থেকে আমরা এই ট্রাস্টের নাম দিয়ে অনেক ধরনের কাজ করে থাকি। তো এগুলা আমরা কাজগুলা নীরবে করে থাকি। আমরা ভাই বোন সবাই বাইরে থাকি, এই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা আছে
ওনারা আমাদের সহযোগিতা করে। স্পেশালি আমার মামাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, ওরা মেনলি এই কাজগুলো করে। এবং আমরা আগামী তো বড় ধরনের কিছু করতে চাই গ্রামবাসীর জন্য। আমি অনুরোধ জানাচ্ছি আমার গ্রামের সবাই, আপনারা এগিয়ে আসুন, আমাকে সহযোগিতা করুন। আজকে হয়তো আমার এই অবস্থান আছে, গ্রামকে আমি কিছু দিতে পারবো, ফাইন্যান্সিয়ালি আমার এবিলিটি আছে, আগামীকাল হয়তো না থাকতে পারে। তো আপনারা সবাই আসুন, আমরা ভালো কিছু করে যাই। আমরা প্রবাসে যারা আছি, আমরা এই দেশে আসি না ঝগড়া করার জন্য, বাংলাদেশে আসি আমাদের আত্মীয় স্বজনকে দেখার জন্য, এবং গ্রামে আসি আমাদের এই যে গুরুস্থান আছে, গুরুস্থানে আমাদের বাপ দাদা সহ অনেক আছেন, ওনাদের কবরটা জিয়ারত করার জন্য। তো আমাদের উদ্দেশ্য ভালো, আমরা ভালো কিছু করতে চাই দেশবাসীর জন্য। তো আমরা সবাই একত্রিত হলে অনেক কিছু করতে পারবো। তো বিবাদীদের আমাদের খুবই ভালো সম্পর্ক, এবং আমার বাবারও খুব ভালো সম্পর্ক ছিল, আমাদেরও সবার ভালো সম্পর্ক। এবং আমাদের এইটা, যদিও আমরা 50 বছর মামলা করছেন আমার বাবা, তারপরেও আমরা একে অন্যের যখনই কোনো প্রোগ্রাম বাড়িতে হতো আমরা একে অন্য সহযোগিতা করতাম। পার্সোনাল কোনো সমস্যা হয়নি, আমরা ভাই এখনও হয়নি, আগামীতেও ইনশাল্লাহ হবে না। যেমন যেদিন এই অনুষ্ঠানটা হয়েছিল, বিবাদীর ভাইরা, বড় ভাই, ছোটো ভাই, ওনারা আমার বাড়িতে আমি দাওয়াত দিছি, আসছে, আমরা বসছি, কথা বলছি, ওনারাই তো এগুলা বুক করবে, আমরা তো আর থাকবো না। গ্রামে যারা আছে ওরাই এই সম্পত্তিগুলা দেখাশোনা করবে, বুক করবে, এবং আমরা সবার জন্য এটা কিছু ভালো করতে চাই। কারণ বিবাদীকে এইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার গ্রামের ভাই বোন, গ্রামের পাশের বাড়ির সবাই, এই গ্রামের সবাই এই জিনিসগুলার বুক করুক, আমরা এটা চাই। এই যে জায়গাগুলো আমাদের অনেকের বাড়িঘর আছে, যেটা আমাদের বাড়িঘরেই থাকবে। খেতি জমিন যেগুলো আছে, অনেক জায়গাগুলো আছে, এগুলো অনেকে বিক্রি করছে, মানে অনেকে কিনে ঘরবাড়ি বানাইছে। এইগুলা নিয়ে যেমন আপনাকে আমি দেখাই, এখানে দেখতেছেন আমার বিবাদীগণের বাড়িটা ভাঙতে ছিল সরকারের লোক। তখন আমি আসলাম, আমাকে আমার বিবাদীর ভাই মুক্তি এসে বলল, আমার কাছে চাইছে এটা না ভাঙার জন্য। তখন আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি রিকোয়েস্ট করছি, আমার ভাই আমার কাছে চেয়ে নিছে, আপনারা প্লিজ স্টপ করেন, ওইগুলো ভাঙেন না, আমি আমার ভাইয়ের সাথে বসে এটা সমাধান করব। তো এইরকম সুসম্পর্ক আমাদের বিবাদীদের সঙ্গে। এবং আমরা আরও যেগুলো আছে, আমি কারো বাড়ি ভাঙতে দেইনি, যদিও ওরা ফোর্স নিয়ে আসছিল বাড়িঘর ভাঙার জন্য। আরও কিছু বাড়ি আছে আমাদের, যেমন আমার চাচাতো ভাই, ওনারা এই বাড়িগুলা ওনাদের আন্ডারে আছে, আমি এগুলো ভাঙতে দেইনি, স্টপ করছি। আমি তো বলছি ওকে, আমরা আগে ভাই আমরা বলে আলাপ করে দেখি ওনারা আমার সাথে কীরকম কী এইটা সমাধান করে, তারপরে দেখা যায়। আপনারা দয়া করে ভাঙেন না, আপনারা যে এই জান্ডা গাড়ছেন ওইটাই থাক, এই পর্যন্ত থাক, আপনারা ভাঙেন না। যখনই ওনারা আমাকে বলছে না ভাঙার জন্য, আমি ওইটা স্টপ করে দিচ্ছি। তো বটম লাইন হচ্ছে, আমরা কারোর সম্পত্তি নেওয়ার জন্য এগুলো করি না, আমাদের যে জিনিসটা পাওয়ার আমরা পেয়ে গেছি, এবং আমরা চাই এই সম্পত্তিটা আমরা সবাই সঠিকভাবে, যেমন এটা মানে এটাকে বুক করার জন্য। এটা আমি বলতেছি না, আমার বাবাকে যথেষ্ট সম্মান করছেন গ্রামের আত্মীয় স্বজন সবাই, আমাকেও সবাই সহযোগিতা করছেন, এই জন্য আমি সবার শুকরিয়া আদায় করছি। এবং আমার যে চাচা আমাদের এই পার্সোনাল বিরোধের জন্য যেটা করছে, উনিও দুনিয়াতে নাই, আমিও ওনার মাগফিরাত কামনা করি। আর যে চাচারা আছেন ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদের ভালো রাখে। এবং ওনারা মানে যারা দুশ্মনী করছে, আমি আল্লাহর কাছে চাই ওরা যেন আল্লাহ যেন ওনাদের হেদায়ত করে, এবং এইসব ভুল জিনিস নিয়ে যেন কোর্টে আর আগামীতে কেউ না যায়, এটা আমি সবার কাছে দোয়া করি। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আসুন আমরা ভালো কিছু করে যাই, যে আমাদের নেক্সট প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে আমরা দুনিয়াতে ওদের জন্য ভালো কিছু রেখে গেছি। খারাপ জিনিসগুলো আমরা আরও ওদের জন্য মানে যেগুলো করছে এগুলো আল্লাহ আমাদের মাফ করে ভালো কিছু করে যাই। এবং আমাদের যে পরিবারের আমরা এই লেগেসিটা রেখে যাই, যে আমরা কোন পরিবারের লোক, এটা যে 50 বছর 100 বছর পরেও এই জিনিসটা স্টাবলিশ থাকে, এটা যেন বিলুপ্ত না হয়, এই ধরনের কিছু আমরা করে যাই। তো দর্শক, আমরা এতক্ষণ শুনলাম যে এই 50 বছর পর পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি কিভাবে পেলেন বর্তমান প্রজন্ম। তো আমরা বলবো যে একজন রেদওয়ানুল হক গং যেভাবে শুরু করেছিলেন তার এই যে মামলাটি, এবং শেষ হয়েছে তার এই বর্তমান প্রজন্মের কাছে, যদিও তিনি এখন পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার পরবর্তী যে প্রজন্ম তারাও কিন্তু প্রমাণ দিচ্ছে যে এই যে যোগ্য পিতার যোগ্য সন্তান হিসাবে তারা প্রমাণ দিচ্ছেন যে তারা কিন্তু
যা পাওয়ার তারা পেয়ে গেছেন। তারা এমনও তারা দেখাচ্ছেন যে এই তারা বিশাল এই জায়গা জুড়ে অনেকেরই বাড়িঘর আছে। আইনশৃঙ্খলা বাহিনী তারা আসছিল তাদেরকে উচ্ছেদ করার জন্য, কিন্তু তাদের এই যে বাদী বিবাদীর মধ্যে যে একটি সুসম্পর্ক সেটা বজায় রাখতে গিয়ে এই বর্তমান প্রজন্ম যারা তারা কিন্তু সময় দিয়েছেন বা বলছেন যে আপাতত থাক তারা। তাহলে দেখুন দর্শক, আসলে বংশ পরম্পরা এমন একটি বিষয় যেটা আসলে মানে কেউ অস্বীকার করতে পারবে না। তো আজকে জগন্নাথপুরের এই শ্রীরামসী যে এলাকায় যে একটি দৃষ্টান্ত আমরা দেখালাম, যে 50 বছর মামলার মানে চালিয়ে যাওয়ার পরও আইনি প্রক্রিয়ায় যেভাবে 22 একরের উপরে জায়গা তারা পেলেন, কিন্তু তারা কিন্তু এখনও বাদী বিবাদীর মধ্যে একটি সুসম্পর্ক রয়ে গেছে। এবং সেই সুসম্পর্কটাই এই যে আমাদের টিপু ভাই যেভাবে বলছিলেন যে তারা চাচ্ছেন, তারা এই সম্পত্তিগুলো আসলে বুক করতে কখনো চাইবেন না। তারা চাইবেন যে এই যে গ্রামবাসী বা আত্মীয় স্বজন বাদী বিবাদী সবাই মিলে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি উদাহরণ হয়ে থাকে যে আমরা সবাই এক এবং অভিন্নভাবে আমরা এই গ্রামে বসবাস করেছি, আমাদের পূর্বপুরুষরা করেছেন, আমরা করছি, আমাদের পরবর্তী প্রজন্ম করবে। এই দৃষ্টান্তটা মানে সবার মধ্যে তিনি জাগাতে চান এবং সবার মধ্যে এই মনোভাবটা তিনি চান। তো আমরা এটা আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম জানুক সম্পত্তি কিংবা মামলা এগুলো বিষয় না, মানে হৃদয়ের বন্ধন, আত্মীয়তা, একে অপরের সহযোগিতা এগিয়ে আসবেন, সেটাই মানে কাম্য সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।